প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শিল্প ও সাহিত্য অনুষ্ঠানে। বাংলাদেশ টেলিভিশনে আমরা দীর্ঘ ২১ বছর ধরে এই অনুষ্ঠানটি প্রচার করেছি। তারপরে অনেকগুলো দিনরাত্রির বিরতি, তবে দীর্ঘ শীত নিদ্রার পরে জেগে ওঠার মতোই আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি শিল্প ও সাহিত্য বিষয়ক পাক্ষিক অনুষ্ঠান শিল্প ও সাহিত্য। আজকের শিল্প ও সাহিত্য অনুষ্ঠানে রয়েছে দুজন তরুণ কবির কবিতা, কয়েকটি নতুন বইয়ের পরিচিতি, অমর একুশের গ্রন্থমেলা নিয়ে কিছু কথা, আর বিশ্বখ্যাত আলেকজান্দ্রিয়ার বিবলিওথিক আলেকজান্দ্রিয়া বা আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার সম্পর্কিত একটি সচিত্র প্রতিবেদন এবং প্রবাসী লেখক শাগুফতা শারমিন তানিয়ার সঙ্গে অন্তরঙ্গ কথোপকথন। মৌন সবুজ পংক্তি। মানুষ জন্ম সহজ কথা নয়। শূন্যতার কোটরে বাবা কি এক আনন্দ ছড়ালো, মা উল্কার মতো অস্থির উড়ালে শরতে পাহাড়ে গেল, হেমন্তে চিতমরম বুদ্ধের কাছে, শীতের গরম তাওয়ায় রুটি সেঁকতে সেঁকতে যখন বসন্তে পৌঁছলো, তখন সাদালাপি কাঠ পিঁপড়েরা গূঢ় অভ্যর্থনার থাবায় পা রেখেছে। জলডুবি খালে গরমের নিঃসঙ্গ গোলাকার পেটে সাঁতরে যাচ্ছি একা। কোনো এক বর্ষার খোঁজে উঠোনের অদ্ভুততম পরাজিত আলোর রেখার নিচে এক মুঠো পাতা, নৃত্যরতা ঘাসের ওপর পিপাসা কাতর একতাল কাদা আমি, মাতৃ জঠর থেকে নামার অপেক্ষায়। কই ভোরের তারাটি এখন কোথায়? আমাকে দেখাও এমন তৃষ্ণার্ত পথ, যেন বেঁচে থাকায় আশ্চর্য জীবনের ঘ্রাণ পাই। ঘুম ঘোরে ফুঁপিয়ে ওঠার আগেই টের পাই রাত ও ভোরের হ্যান্ডবুকে কতটা দুমড়ে মুচড়ে যাব। লড়াইয়ে সমব্যথী হব কার সাথে সমানে সমান। মহাকৌতুকে দেখে নাও আমার সমস্ত কিছু, কুতকুতে একতাল মাংসপিণ্ড আমি। বেরিয়েছি রক্ত শেকড় ফুঁড়ে বিভ্রমেরও অধিক রাত্রিবেলায়। কেউ চুমু দিও না, কোলে তুলে নিও না, হাতের আঙুলগুলো জড়িয়ে নিও না হাতে, হিতোপদেশও বিলিও না। তোমাদের লোহার দরজা সাজে অন্য কোনো হলুদ বরণ সূর্যমুখী শিশুর প্রত্যাশায়। সমস্ত গরল হাসি, তির্যক অন্ধকারে চোখাচোখি, তুমুল গল্পবাজি ক্রমশ ঠাঁই নিক বুকের ভেতর। না হয় ফুরিয়ে যাবার আগেই ইতস্তত আমি মানুষ জন্মে শিখে নেব অস্পৃশ্য সবুজ পংক্তিতে লুকানোর সামান্য কৌশল। তোমার দিকে যাওয়া, কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। হাঙরের ঘাই শির দাঁড়া ভাঙে যেন হাওয়াই মিঠাই, দিক হারা ঢেউ পাহাড় হয়ে আসে। ভাষায় সব ঠাই, বন্ধুর পথ ঠিকানা তোমার নাই নাই নাই। কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। বাস্তবের চেয়ে ভারী জল আমরণ সাঁতরাই, ধরে আসে গলা, মোচড়ায় সরল তলপেট। সমস্ত জগৎ যেন বাঁধা সামনে দাঁড়ায়। হড়কে যায় পা পর্বতারোহীর, পপাত ধরণী তল। পিছলাই উপত্যকায় পড়ি, ধপ্পাস যার পর নাই। কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। আশরীর যায় কেটে কেটে, বাতাসে বর্ষার ফলা, গল গল করে গলা থেকে বেরোয় রক্তের ফুল। অনিচ্ছার কুম্ভ দাঁড় করায় তোমাকে দৃশ্যের আড়ালে। মাংসের খোড়ল থেকে ডেকে তোলে আত্মার অমিত চড়াই। কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। বিপন্ন শব্দাবলিতে ভরে যায় সমস্ত পৃথিবী। এ দুনিয়া নরক যেন, মনে হয় এ ভ্রমণ এক অশেষ বিশেষ। মানুষের সবুজ সম্ভ্রম খসে পড়ে, শূন্য হাওয়া
ধূসর জিভ বুলিয়ে যায় সমস্ত রন্ধ্রে, মুষল বৃষ্টির জানহীন পথ, নিভু ল্যাম্প পোস্ট, আকাশ ফাটা বজ্র বাজ খাই। কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। মরণ ছাড়া এ যাওয়া আসার কি নাম দেব রাই? কত যে আধার সাতার পাড়ায়ে তোমার দিকে যাই। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি মাস, 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেছে অমর একুশে গ্রন্থমেলা। 1 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করেছেন। বই পুস্তক নিয়ে প্রকাশকেরা মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন। পাঠক, লেখক এবং প্রকাশকের এই মিলন মেলাটি চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন অমর একুশে বইমেলার ইতিহাস, তাৎপর্য এবং প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবেন সরকার আব্দুল মান্নান। আজকে আমরা আমাদের জাতিসত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস ফেব্রুয়ারিতে এসে উপস্থিত হয়েছি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসে যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন ভাষার জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যে বাংলা একাডেমিতে আয়োজিত হচ্ছে মহান একুশে ভাষা শহীদদের স্মৃতির উদযাপন উপলক্ষে একুশের বইমেলা। এই বইমেলার কয়েকটি ধাপ আছে, যে আজকে যেই মহিরুহ বিশাল আকারের বইমেলা, এই মেলাটি আজকের এই পজিশনে আসতে অনেকটি সময় গেছে। যদি প্রথম দিকে যারা পথ তৈরি করেছিলেন তাদের অনেককে আমরা ভুলে গেছি। আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন কথা সাহিত্যিক সর্দার জয়নুদ্দিন, তিনিই বলা যায় এই মেলার প্রথম উদ্বোধক। 64-65 সালের দিকে তিনি তখন জাতীয় গ্রন্থকেন্দ্রে কাজ করতেন, চাকরি করতেন। সেই সময় তিনি প্রথম কিছু বই নিয়ে একটি মেলার আয়োজন করেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে, এবং সেটা ছিল ইউনেস্কোর শিশু সাহিত্য বিষয়ক একটি প্রজেক্ট। সেই প্রজেক্টটি তিনি কাজ করতেন এবং শিশু সাহিত্যের বিচিত্র উপকরণ নিয়ে তিনি এই মেলার আয়োজন করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি 1970 সালের দিকে নারায়ণগঞ্জে শুধু বইমেলার আয়োজন করেননি, তিনি পাশাপাশি আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করি 1972 সালে যখন ইউনেস্কো ওই বছরটিকে গ্রন্থ বছর হিসেবে ঘোষণা করেন, তখন তার প্রেক্ষিতে তিনি বাংলা একাডেমিতে একটি গ্রন্থমেলার আয়োজন করেছিলেন। 73 সালে আমরা বলবো যে এখন যেই প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মুক্তধারা, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা, তিনি কিছু বই নিয়ে বাংলা একাডেমির একটি বইমেলার আয়োজন করেন একক প্রচেষ্টায় বলা যায়, এবং সেই 32টি বইয়ের প্রত্যেকটিই ছিল যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে গিয়েছিলেন, তাদের লেখা বইগুলো নিয়ে তিনি প্রথম আজকের এই বইমেলার সূচনা করেন। এবং সেই সঙ্গে তার দেখাদেখি আরও কয়েকটি প্রতিষ্ঠান, প্রগতি পাবলিকেশন, বর্ণমিছিল, এইসব প্রতিষ্ঠানগুলোও সেইখানে বইমেলার আয়োজন করে। কিন্তু এই মেলা কোনোটি বাংলা একাডেমির দাপ্তরিক কাজের অন্তর্ভুক্ত ছিল না। আমরা এই বাংলা একাডেমির মেলাটিকে পরে দেখতে পাই যখন আশরাফ সিদ্দিকী, বাংলা একাডেমির মহাপরিচালক, তিনি এই মেলার সাথে সংযুক্ত হন এবং এইভাবেই চলতে থাকে 1983 সাল পর্যন্ত। সত্যিকার অর্থে 1984 সাল থেকে বাংলা একাডেমির ভেতরে এই মেলাটি হতে শুরু করে এবং সেই সময় থেকে আজ পর্যন্ত এই মেলাটি চলছে। এখন আপনারা জানেন যে 2014 সাল পর্যন্ত মেলাটি, 13 সাল পর্যন্ত মেলাটি বাংলা একাডেমির ভিতরেই হতো, কিন্তু 14 সালে এটি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল কলেবরে এই মেলাটি বিস্তৃতি লাভ করে। প্রায় 4,500 বই প্রতি বছর মেলাকে কেন্দ্র করে মুদ্রিত হয়, প্রকাশিত হয়। কিন্তু এই 4,000 বা 4,500 বইয়ের মধ্যে কতগুলো বই আমাদের মননকে উজ্জীবিত করে, আমাদেরকে
নতুন জীবন অথবা জীবন আদর্শ বা জীবন দর্শনের প্রতি নিয়ে যায়, তেমন বইয়ের সংখ্যা কতটা সেটা কিন্তু আমরা খুব একটা বলতে পারি না। সুতরাং এই মেলাটির অসম্ভব রকম ভালো দিক আছে, এটাও সত্য। তেমনি এই মেলাকে কেন্দ্র করে প্রকাশনার সহজলভ্যতাকে আশ্রয় করে প্রচুর বই বের হয়, যেই বইগুলো অনেক ক্ষেত্রেই পঠনযোগ্য না। সেই ক্ষেত্রেও কোনো বিধিবিধান বা কোনো রকমের কোনো আইন কানুন অথবা কোনো রকমের লিমিটেশনস তৈরি করা যায় কিনা সেটাও ভাবনার সময় এসেছে। মুক্তিযুদ্ধে সালদা নদী, মন্দবাগ ও কসবা সাবসেক্টর। মহান মুক্তিযুদ্ধে গণমানুষের সম্পৃক্তি, মুক্তিযোদ্ধাদের রণপ্রস্তুতি, আত্মত্যাগ ও যুদ্ধজয়ের কৌশল সহ আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে নিরলস গবেষণার মধ্য দিয়ে তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনা করে চলেছেন মোস্তফা হোসাইন। অমর একুশে গ্রন্থমেলা 2024-এ প্রকাশিত হয়েছে তার নতুন বই মুক্তিযুদ্ধে সালদা নদী, মন্দবাগ ও কসবা সাবসেক্টর। আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে যুদ্ধ প্রস্তুতি, সেক্টর পরিচয়, কসবা এলাকার মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা, শহীদ মুক্তিযোদ্ধা ও কিছু দুর্ধর্ষ যুদ্ধের বিবরণী বইটিতে স্থান করে নিয়েছে। এছাড়া গণহত্যার বিস্তারিত তথ্য, সংবাদপত্রে প্রকাশিত কসবার মুক্তিযুদ্ধ ও লেখকের 71-এর ডায়েরি গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে সালদা নদী, মন্দবাগ ও কসবা সাবসেক্টর বইতে তথ্যপঞ্জি, প্রামাণিক দলিলপত্র ও আলোকচিত্র সংযোজন এ বইয়ের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রায় 300 পৃষ্ঠার এই বইটি এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। বইটি প্রচ্ছদ শিল্পী মমিন উদ্দিন খালেদ প্রকাশ করেছে আনন্দ প্রকাশন। মূল্য 900 টাকা। মরিতানিয়ার লেখা 8টি গল্পের সংকলন গর্ভধারণ। প্রথম গল্পগ্রন্থ যে রাতে আমরা জিন দেখলাম প্রকাশিত হবার পরেই এই নবীন লেখক পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার গল্পগুলো কোনো বিশেষ বিষয় বা নির্ধারিত ভৌগোলিক বা সামাজিক বৃত্তের ভিতর ঘুরপাক খায় না, বরং নানা বিষয়ে বিচিত্র সব চরিত্রকে তিনি তার গল্পে তুলে ধরেছেন। ফলে প্রতিটি গল্প মানুষের জীবন ও জীবিকার রূপ বৈচিত্র্যের পাশাপাশি কথিত চরিত্রগুলোর জীবনের সুখ দুঃখ ও আনন্দ বেদনার বিশ্বস্ত কাহিনী। মৌরিতানিয়া সংলাপ রচনায় সিদ্ধহস্ত। প্রমিত বাংলা ছাড়াও উপভাষা, বিশেষ করে জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় লেখা সংলাপ তার গল্পে বিশেষ ব্যঞ্জনা সৃষ্টি করে। গর্ভধারণ গল্পগ্রন্থটি প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর, প্রকাশ করেছে পুন্ড্র প্রকাশন। মূল্য 260 টাকা। রাতের বেইজিং এবং চীন দেশ নিয়ে অন্তত 6টি ভ্রমণ কাহিনী লিখে সেলিম সুলাইমান ইতোমধ্যে একনিষ্ঠ চীন পর্যটক হিসেবে নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন। অমর একুশে গ্রন্থমালা 2024-এ প্রকাশিত হয়েছে সেলিম সুলাইমানের সর্বশেষ ভ্রমণ বিষয়ক গ্রন্থ রাতের বেইজিং এবং। এক তীব্র শীতের রাতে পরিবার পরিজন নিয়ে প্রাচ্যের এই গুরুত্ববহ শহরে উপস্থিত হয়েছিলেন লেখক। বেইজিংয়ের হোটেলে নিজেদের কক্ষে থিত হবার পরেই গভীর রাত পর্যন্ত অচেনা এই শহরে শুরু হলো বাঙালি রসনার জন্য উপযুক্ত খাদ্য অনুসন্ধান। সেলিম সুলাইমানের ভাষায় হাস্যকৌতুকের কোনো অভাব নেই। বেইজিং ভ্রমণের স্থানকালের এবং ঘটনার বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরেছেন সরস ভাষায়। অধ্যায়গুলোর চমৎকার এক একটি করে নাম দিয়ে ভাগ করেছেন তিনি, যেমন সস্তার 5 অবস্থা, ঘৃতাহুতি, পেট্রোলাহুতি ও অক্টেনাহুতি, জলবৎ তরলং প্রস্তরবৎ কঠিনং। শিরোনামগুলো থেকে লেখকের রসবোধের পরিচয় পাওয়া যায়। রাতের বেইজিং এবং ভ্রমণ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর এবং প্রকাশ করেছে উৎস প্রকাশন। মূল্য 480 টাকা। আমাদের বর্তমান প্রজন্ম ক্রমশ বই পড়া থেকে, পাঠাভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে, এমন একটি অভিযোগ প্রায়ই শোনা যায়। কথাটি আংশিক সত্য। আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে এগোতে পারছে না ছাপার অক্ষরের বই। তবে আশার কথা, প্রতি বছরই যেমন অসংখ্য বই প্রকাশিত হচ্ছে, বিশেষ করে মহান একুশের গ্রন্থমেলা উপলক্ষে, তেমনি নতুন লেখকের পাশাপাশি নিঃসন্দেহে আমরা নতুন পাঠকও পাব। আজ আমরা এমন একটি গ্রন্থাগারের কথা উল্লেখ করব যেটি 2500 বছরের পুরনো। অর্থাৎ 2500 বছর আগেও মানুষের পড়ার অভ্যাস ছিল। তারা সে সময় নির্মাণ করেছিলেন একটি লাইব্রেরি।
প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক মিশরে আসেন বিশ্বখ্যাত লাইব্রেরি আর নিশ্চিহ্ন বাতিঘরের শহর আলেকজান্দ্রিয়ায়। নগর কেন্দ্রের একটি চমৎকার অবস্থানে প্রাচীন বন্দরের কাছাকাছি গড়ে তোলা হয়েছে নূতন বিবলিওথিকা আলেকজান্দ্রিয়া। লাইব্রেরি চত্বরে প্রবেশের আগেই চোখে পড়ে ভবনটির দৃষ্টিনন্দন স্থাপত্য। বাইরের দেয়াল জুড়ে বিশাল বৃত্তকার কাঠামোর পাথুরে দেয়ালের প্রতিটি ব্লকে বিশ্বের বিভিন্ন ভাষায় অক্ষরের কিছু লেখা খোদাই করা। দেয়াল জুড়ে সুদৃশ্য ধাতব মুরালের কারুকাজ দেখি। ভবনটি নতুন করে নির্মাণের পরে প্রেসিডেন্ট হুসনি মোবারক উদ্বোধন করেছিলেন 2002 সালের 16ই অক্টোবর। লাইব্রেরির ভেতরে প্রথমেই এর বিশালত্ব এক চমক সৃষ্টি করে। উপরের স্তর থেকে নিচে কয়েকটি স্তরের সবচেয়ে নিচের স্তরে সারি সারি চেয়ার টেবিল সাজানো। তার উপরের একটি স্তরে সাজানো টেবিলগুলোর প্রত্যেকটিতে একটি করে ডেস্কটপ কম্পিউটার। তার উপরের একটি স্তরে ছাপাখানার বিবর্তনের ইতিহাস হিসাবে প্রদর্শিত হচ্ছে কয়েকশো বছরের পুরনো কয়েকটি মুদ্রণ যন্ত্র। ডান দিকের স্তরগুলোতে সারি সারি তাকে অসংখ্য বই সাজানো। একটা দীর্ঘ করিডোরের ডান পাশে বইয়ের তাক আর অন্য পাশটা রেলিং দিয়ে ঘেরা, যার নিচেই আরেক স্তরের পাঠক সমাবেশের জন্য সাজিয়ে রাখা হয়েছে টেবিল। এখানে শুরুতেই দৃষ্টি আকর্ষণ করে শেক্সপিয়ারের নাম লেখা একটি বিশাল খোলা বই। একের পর এক লেখক, কবি, নাট্যকারের আবক্ষ মূর্তি চোখে পড়ে বিভিন্ন স্তরে, করিডোরের কোনায় এবং পথের বাঁকে। এই গ্রন্থাগারের 11 তলা ভবনে 40 লক্ষ বই ভবনটিতে সাজিয়ে রাখা সম্ভব, আর সংরক্ষণের জন্য রাখা যাবে 80 লক্ষ পর্যন্ত বই। বর্তমানে লাইব্রেরির 2টি শাখায় 9 লক্ষ পুস্তকের মধ্যে বিভিন্ন দেশের নানা ভাষার বই থাকলেও বাংলা ভাষায় রচিত কোনো বই নেই। মিশরের কালজয়ী কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীদের ভাস্কর্য এবং প্রতিকৃতি ছাড়াও শিল্পীদের আঁকা পেইন্টিং ঝুলছে দেয়ালে দেয়ালে। ইতিহাস সেকশনে ছবিতে ও মডেলে ধারাবাহিকভাবে এখানে তুলে ধরা হয়েছে মিশরীয় সভ্যতার দীর্ঘ বিবর্তনের ইতিহাস। এই সেকশনের দেয়ালে উৎকীর্ণ ইতিহাসবিদ দার্শনিক সোলাইমান হোসাইনের একটি কথায় দৃষ্টি আটকে যায়। তিনি বলেছেন, ইজিপ্টস civilization was not gift of Nile as Herodotus said, but rather a gift from the Egyptians to civilizations and history. প্রিয় দর্শক, আজ শিল্প সাহিত্য অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত প্রবাসী লেখক শাগুফতা শারমিন তানিয়া। তানিয়া আজ থেকে বহু বছর আগে আমাদের বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছেন। সেই সূত্রে আমি তাকে বোধহয় তুমি করেই বলতে পারি। হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করলেও তার ভাবনায় এবং ভালোবাসায় ধারণ করে আছেন বাংলা ভাষা ও বাংলাদেশ। লিখে চলেছেন একের পর এক উপন্যাস, গল্প এবং অনুবাদও আছে তার কিছু। সব কিছু মিলিয়ে গ্রন্থ সংখ্যা 11টি এখন পর্যন্ত। আর তাছাড়া নিয়মিতভাবেই পত্রপত্রিকায়, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের এবং পশ্চিমবাংলার পত্রপত্রিকায় তার গল্প প্রকাশিত হচ্ছে এবং ইংরেজি ভাষায় অবশ্যই লন্ডন থেকেও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি চলছে। তো আমরা তানিয়ার কাছে জানতে চাইব তার লেখালেখির জগৎ এবং সম্প্রতি বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা। তো কেমন আছো তুমি? আমি ভালো আছি ফরিদ ভাই। তো বহু বছর পরে বাংলাদেশে এসছো, কতদিন আগে? আমি এসেছি 10 দিন হয় প্রায়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটি কতদিন পরে এই সফর? এবার সবচেয়ে বেশি সময় পরে, কোভিড টোভিড সবকিছু মিলিয়ে প্রায় 4 বছর পর। তো 4 বছর পরে, সাধারণত এতদিন দেরি হয় না। আচ্ছা, 4 বছর পরে বাংলাদেশে এসে কেমন লাগছে? কেমন বাংলাদেশ, এই বাংলাদেশকে কেমন মনে হচ্ছে ওই 4 বছর পরে দেখে? বাংলাদেশকে আমি যেমন রেখে যাই তেমনই এসে দেখি, সো
খুব একটা মানে অন্যরকম লাগে না। এক হচ্ছে মেট্রো রেল টেল হয়েছে সেটা, আর প্রতিবার এসে হয়তো দেখি যে নতুন নতুন বাড়িঘর, আর নানান জায়গায় যে পরিচিত গাছপালাগুলো ছিল যেটা দিয়ে আমি ওই এলাকাটাকে চিনতাম, ওই গাছগুলো নেই, এইসব পরিবর্তন। আর মানুষের কথা যদি বলি বা দেশে ঠিক ল্যান্ড করার পরের যে অনুভূতি সেটা কখনোই বদলায় না। এসে মাত্র মনে হয় যে বাড়ি ফিরলাম, ওই অনুভূতিটার সঙ্গে কোনো কিছুর আসলে কম্প্যারিজন চলে না, তুলনা হয় না। দেশের বাইরে বসে বাংলাদেশ, বাংলা ভাষা বা আমাদের সমাজ সংস্কৃতি ইত্যাদি নিয়ে লেখালেখি করতে কি কোনো সমস্যা হয়? আমি আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, আমি একটানা প্রায় 3 বছর যখন দেশের বাইরে ছিলাম, এই 3 বছরে আমি প্রায় কিছুই লিখিনি, কারণ আমি লিখতে পারতাম না। এরকম কোনো সমস্যা হয় কি? আমি লেখালেখিটা আসলে করতাম হচ্ছে মানে ওটা ছাড়া গতি নেই, ওরকম একটা অনুভব থেকে যে এখন আমার লিখতেই হবে। ফলে দেখা যেত যে পরীক্ষার আগের রাতেও আমি লিখছি, কারণ মনে হচ্ছে যে লিখতে হবে। বাইরে যখন গেলাম তখনও একদম প্রাথমিক ধাক্কাটার সময় তো তখন তো একটা অস্তিত্বের সংকট, একটা লড়াই রয়েছে। তার পরপরই আমার মনে হলো যে আমি যদি না লিখি, এই ব্যাপারগুলো আমার সিস্টেম থেকে বের হচ্ছে না, প্রকাশিত হচ্ছে না। ওইটুকুনের জন্য আমার, ওই ক্যাথাসিসটার জন্য আমার আসলে লেখাটা জরুরি। লিখতে শুরু করলাম এবং একটা তো সমস্যা অবশ্যই হয় যে আপনাকে ভাষায় নিমজ্জিত থেকে ভাষা চর্চা করতে হয় সাধারণত, নইলে ভাষার শব্দ, ভাষার ভঙ্গি, ভাষার বাগধারা এগুলো হয়তো হারিয়ে কিছুটা যেতেও পারে। তো সেটা সবার জন্যই হয়তো কম বেশি সত্য। আমি এটা যখন টের পেলাম তখন, কারণ সবসময় বাংলা বলার মতো সুযোগও আমার ছিল না, উপায়ও ছিল না, বাংলা বলতে পারলে কোথাও শুরু করলে আমি আর থামতে পারতাম না এজন্য। কিন্তু তারপর আমি দেখলাম যে আমি যদি রেগুলার বাংলাটা পড়ে যাই তাহলে হয়তো কিছুটা হলেও আমি ওই রকমের ভূমিক্ষয়টা রোধ করতে পারবো। তো আমি রেগুলার পড়ি, একদম নিয়মিত, প্রতিদিন, মানে সবার কাজ শেষ হয়ে গেলে রাতে পড়ি। তার মানে পড়ার অভ্যাস, মানে পাঠাভ্যাসটি ঠিক না থাকলে লেখালেখি ঠিক করা যায় না। ইনপুট আর আউটপুট এবং আউটপুটের ব্যাপার। হ্যাঁ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে বর্তমানে লেখালেখির ক্ষেত্রে আমরা খুব দেখতে পাচ্ছি, এই যে এখন বইমেলা শুরু হয়ে গেছে, তো বইমেলাতে অসংখ্য বই প্রকাশিত হবে। তাদের অসংখ্য বইয়ের মধ্যে নিঃসন্দেহে অনেক ভালো বইও প্রকাশিত হবে, কিন্তু অধিকাংশ বইয়ের বাক্য গঠন, এমনকি শব্দবিন্যাস, সিনট্যাক্স, প্রকাশভঙ্গি ইত্যাদি সব কিছু মিলিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে অসংখ্য বইতে ঠিক বাংলা ভাষার প্রয়োগটি সঠিক হচ্ছে না, অর্থাৎ তারা নিজেরাই না পড়েই হয়তো লিখতে শুরু করেছেন। এই প্রবণতাটা সম্প্রতি খুব বেশি দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে তোমার এই বক্তব্যের মধ্যে থেকে যারা নতুন লেখক তারা বুঝতে পারবেন যে আসলে লেখার জন্য পড়া দরকার, সেটি আমি দেশে থাকি অথবা বিদেশে। তারপরে দেশে না, মানে কর্মস্থলে ফিরে কি পরিকল্পনা পরবর্তীতে লেখালেখি বা ইত্যাদি সম্পর্কিত? হ্যাঁ, আমি আসলে আমার একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করেছি ইংরেজিতে, ওটা নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হবে। আরও কিছু যা হয় আর কি, এডিট করতেই হয় ক্রমাগত এডিট করাটাই আমার কাছে মনে হয় যে লেখালেখি ভালো করার একটা মূল মন্ত্র। তো সেটা করব, যেহেতু ইংরেজি দ্বিতীয় ভাষা, সেটার তো কিছু হার্ডলস আছেই, কিছু বাধা বিপত্তি আছে। আর হ্যাঁ, আর আমার কিছু একটা সিরিজ অফ ওয়ার্কস ছিল, এটা উত্তর দক্ষিণা, এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কাজগুলোকে নিয়ে আবার রিটেলিং করা আর কি, যে এই রূপকথাকে অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ থেকে এখনকার বাংলায়, কিন্তু পরবর্তীতে ওটা ন্যাশনাল সেন্টার ফর রাইটিং এর ইয়েতে রেসিডেন্সিতে আমি ওটা ইংরেজিতে
অনুবাদ করেছি, তো ওটা নিয়ে ওরা খুব উৎসাহী ছিলেন এবং আমার খুব মজা লাগলো এটা দেখে যে রূপকথার কোনো বাউন্ডারি নেই এবং আমার রূপকথায় যা আছে হয়তো কোনো ফরাসি রূপকথায় ওটা আছে, রুশ রূপকথায় ওটা আছে। খুব আনন্দের ব্যাপার এবং ওটা মানুষকে এত দ্রুত এত সহজে স্পর্শ করে, ওটা একটা মানে লিঙ্গুয়া ফ্রাঙ্কার মতন ব্যাপার আর কি। ধন্যবাদ শাগুফতা শারমিন তানিয়া আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে 15 দিন পরে শিল্প সাহিত্য অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।